আসুন নাই মশাই আসুন। আগে বলুন নাই মশাই সংবাদ কি? আর সংবাদ অশুভ। প্রত্যেকটা গরিব মানুষ বলছে আমরা খাজনা দিতে পারবো না। তাই বলে কি হয়? তারা যদি খাজনা না দেয়, আমার যে বকেয়া টাকা ঋণ হয়েছে ব্রিটিশ সরকারের কাছে, সেই টাকা জমা না দিলে আমার জমিদার স্টেট বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি তো আপনার মুখ থেকে সেইটাই শুনতে চাইছি। তাই আপনি যান। আপনি যদি আমাকে অনুমতি দেন, ওই বেটা চাষারা খাজনা দেবে কি? ওর বাপ সদ্য খাজনা দেবে। আমি পারি না, এমন অসাধ্য কাজ কিছু নেই। তাই বলে আপনি জোর করে খাজনা নিয়ে আসবেন, এ তো হতে পারে না। কোন গরিব মানুষ চোখের জলে বুক ভাসাবে আর আমরা খাজনা টাকা নিয়ে আসবো, তা হয় না। তাদের বুঝিয়ে বলতে হবে যে তোমরা না খাজনা দিলে আমাদের চলবে কি করে। সেই ভেবে চিন্তে আপনি তাদের কাছে খাজনা আদায় করে নিয়ে আসবেন। ও তাহলে জোরও করা হবে না, খাজনা না দিলে কিছু বলাও হবে না। শুনুন, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাহলে ওই বেটারা না দিতেই থাকবে। কিন্তু ওদেরকে যদি চাপ না দেওয়া হয়, জীবনে ওরা খাজনা দেবে না। কথাটা আপনি বন্ধ বলেননি। যদি জোর না করা হয় তাহলে তারা খাজনা দেবে না, তাই না? বেশ, তাহলে যান যান নবীন বাবু যান। আপনি আমার রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত প্রজার বাড়ি ঘর গিয়ে বলবেন তাদের খাজনা দিতেই হবে। আর খাজনা যদি না দেয় তাদের জোর করে তুলে নিয়ে সেখানে শাস্তি দেওয়া হবে। তাহলে তাই হবে। আপনার অনুমতি যখন পেলাম, 3 মাসের মধ্যে আপনার বকেয়া খাজনা সব আদায় করে দেব। হ্যাঁ, তবেই আমার নাম রমেন চক্রবর্তী। রমেন বাবু দাঁড়ান। আপনি প্রজাতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ান। আপনি তো নিশ্চয়ই জানেন জীবনে বিবাহ করলাম না। তার কারণ আমি একটা কথা সবসময় মনে করি যে নারী হচ্ছে ভোগের সামগ্রী, ভোগ বিলাসে পাত্রী। তারা কখনো ভগবতী হতে পারে না, ঘরের লক্ষ্মী হতে পারে না। তাই আপনি যখন যাবেন, কারো বাড়িতে যদি সুন্দর গোলাপ ফুল ফুটে থাকে, সেই ফুলটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করবেন। এটা আমি জানি না, আমি আপনাকে চিনি না, আপনার চরিত্র আমি জানি না। আমি যখন আছি আপনার নিত্য নতুন আমি গোলাপ ফুল এনে হাজির করে দেব। কিন্তু আমার চরিত্র আপনি জানলেন কিভাবে? এই যা, আমি এতদিন কাজ করছি তা আমি জানি না। আমি যাব আর আপনার জন্য ব্যবস্থা করে নাই মশাই, রমেন বাবু গেছে খাজনা আদায় করতে। আমি দেখবো প্রজারা খাজনা দেয় কিনা। ওরা আমার সঙ্গে ছল চাতুরি করছে। ওরা মনে মনে ভাবছে খাজনা না দিলে হয়তো রাজ্যে বসবাস করা যাবে, কিন্তু না, আমি কখনো সহ্য করবো না। তাই নায়েব মশাইকে যখন পাঠিয়েছি তখন খাজনা আদায় করতেই হবে। আর যার বাড়িতে গোলাপ ফুল ফুটে থাকবে সেই ফুলটা তুলে নিয়ে এসে আবার বাগান বাড়িতে সাজিয়ে রাখবে। আজ দেখতে দেখতে আমার একমাত্র আদরের মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে। আরে দুঃখীরাম, 3 মাস ঘুরে গেলাম তোর বাড়ি থেকে। দুঃখীরাম বলুন। শালা তোকে তো জগ খাই ধরেছে রে, তুই তার বাঁচবি না মনে হচ্ছে। কি করবো বলুন? হ্যাঁ, সবসময় মনের মধ্যে বড় দুশ্চিন্তা। কি দুশ্চিন্তা? আমার একমাত্র আদরের মেয়ে, হ্যাঁ। মামরা মেয়ে, তাকে আমি দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে দিতে পারি না। খেতে দিতে পারছি না, না কি করছি সেটা আমাদের দেখা দরকার নাই। তা আমাদের এই যে 3 মাসে খাজনা বাকি আছে, ওই যে খাজনাটা দিবি কি না? রমেনবাবু, আপনি তো জানেন যে পরপর 3 বছর জমিতে কোনো ফসল ফলেনি অনাবৃষ্টির জন্য। তো আপনার খাজনার টাকা আমি কেমন করে দেবো বলুন? আরে হারামজাদা, খাজনা না দিলে জমিদার স্টেট চলবে কি করে? দেখুন, আমরা গরিব মানুষ, তুই তো বলে দিই খালাস, কিন্তু ইংরেজরা আমাদেরকে ছাড়বে? বল খাজনা দিবি কিনা? বিশ্বাস করুন, আমার একমাত্র মেয়েকে আমি দুপুটো খেতে দিতে পারছি না। হারামজাদা, খাজনা দিবি কিনা বল? আমার কাছে এই মুহূর্তে একটা টাকাও নেই। একটা টাকা কেমন করে? নায়েব মশাই, আমার বাবাকে মারবেন না নায়েব মশাই। নায়েব মশাই, আমার বাবা কি এমন দোষ করেছে এইভাবে আপনি চামড়ার চাবুকের আঘাত করছেন?
তোমার বাবা আমাদের খাজনার টাকা দেয়নি। আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, প্রত্যেকদিন ঘুরিয়ে ঘুরিয়ে খাজনার টাকা যখন দেয়নি, আপনি মারবেন না নাইম মশাই। খাজনার টাকা না দিলে ওকে আমি টানতে টানতে নাইম মশাই ছেড়ে দিন আমার বাবাকে। তোমার বাবাকে ছেড়ে দেবো? আমরা গরিব মানুষ, পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে চাষিরা মাঠে কোনো ফসল ফলাতে পারেনি। আমরা নিজেরাই তো দিনান্তে দুমুঠো খেতে পাই না, তাহলে আমার বাবা আপনাকে কেমন করে খাজনা দেবে বলুন? ও কথা আমাকে শুনিয়ে তো লাভ হবে না। আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আপনি আমাদের 1 সপ্তাহখানি সময় দিন। 1 সপ্তাহ? হ্যাঁ। এক সপ্তাহ পর টাকা দেবে তো? চেষ্টা করব। হারামজাদা, তোর দেওয়ার ক্ষমতা নেই। তোর মেয়েটা কেমন সরল মনে বললো আমাদের টাকা আছে 1 সপ্তাহ পর দিয়ে দেবো, আর তুই শালা টাকা থাকতে দেবো না বলছে। শুধু তোমার খাতিরে, তোমার খাতিরে তোমার বাবাটাকে আজ বাঁচিয়ে দিয়ে গেলাম। 1 সপ্তাহ পর যদি টাকা না পায়, তোমার বাপের চামড়া তো যাবেই, আর এই ভিটে মাটি সব চাঁটি করে এ এলাকা ছাড়া করে। বাবা। রাজশ্রী, বলো বাবা। আরে আমি তোর মুখে দুবেলা দুমুঠো অন্ন দিতে তুলে দিতে পারি না, তুই 1 সপ্তাহ সময় ওই রমেন বাবুর কাছ থেকে নিয়ে নিলি। আমি যদি 1 সপ্তাহ সময় না চেয়ে নিতাম, রাজশ্রী, তাহলে ওই শয়তানটা যে তোমাকে মারতে মারতে মেরে ফেলতো বাবা। আমি তোমার সমস্ত মেয়ে, আমার এই চোখের সামনে তোমাকে এইভাবে চাবুকের আঘাত করবে, রাজশ্রী, আমি তা কেমন করে নীরবে দাঁড়িয়ে দেখবো বাবা? আমি যে সইতে পারবো না বাবা, আমি যে সইতে পারবো না। আপাতত ওই শয়তানের হাত থেকে তোমায় রক্ষা করেছি। 1 সপ্তাহ কেটে যাক, তারপর নিয়তি যা করে তা আমরা মাথা পেতে গ্রহণ করব। আপাতত তুমি রক্ষা পেয়েছো, চলো তুমি ভেতরে চলো বাবা। আয় মা। আমি তোমাকে কিছু খাওয়ানোর চেষ্টা করব। যদি কিছু খাবার না থাকে, অন্তত 1 গ্লাস জল আমি তোমার হাতে তুলে দেব। চলো বাবা। রাজশ্রী, কিন্তু 7 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার নাইম মশাই এখনো কোনো সংবাদ নিয়ে এলো না। আগে এই তো হ্যাঁ, রমেন বাবু আসুন। আমার কাজ সব সময় চটপট। বলুন নাইম মশাই, আগে রাজ্যের প্রজাদের সংবাদ কি? সব প্রজারা সবাই খাজনা দিয়েছে, কিন্তু এক বেটা চাষা দেয় নাই। যাইনি? আগে সে বেটা হারামজাদা, এত বড় সাহস! আগে হ্যাঁ, সেই বেটার আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। রমেন বাবু, এত বড় সাহস তার! জমিদার সুজয় রায় চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আপনি পারলেন না সেই শয়তানটার পিঠে চাবুক মারতে মারতে আমার কাছারে বাড়িতে নিয়ে আসতে? কিন্তু আনতে পারতাম, কিন্তু ওই যে গোলাপ ফুল, ফুল? ওই যে আপনি বলেছেন গোলাপ ফুল, যেই চাবুক মারতে যাবার গোলাপ ফুল ফুটে গেল। তাহলে দুঃখীরামের বাড়িতে একটা গোলাপ ফুল আছে? সে ফুলের জন্য তো আমি নিজেই পাগল হয়ে গেছেন, তাই না? আগে না, আপনার জন্য পাগল করে নিয়ে আসি। রমেন বাবু, আগে এই মতো আবার আপনি সেখানে যাবেন। হ্যাঁ, যে শয়তান দুঃখীরাম জমিদার সুজয় রায় চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, সেই শয়তানটার পিঠে চাবুক মেরে তার চামড়া তুলে নিয়ে আসবেন। আর তার একমাত্র মেয়ে যে গোলাপ ফুলটা ফুটেছে তাকে আমার এই বাগানে বাড়িতে নিয়ে আসবে। আপনার অনুমতির অপেক্ষা। আমি যাব আর ওই ফুলটা তুলে নিয়ে এসে আপনার পায়ের নিচে সমর্পণ করব। তাহলে যেমন দেরি নয়, এই মুহূর্তে আবার সেখানে যাওয়া অনেক। আগে চলি। শয়তান দুঃখীরাম, তোমার এত বড় সাহস, তুমি জমিদার সুজয় রায় চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো? তুমি জানো না খাজনা দিতে না পারলে আমার এই জমিদার স্থান বাজেয়াপ্ত হয়ে যাবে, কখনো আমি সহ্য করবো না। তাই খাজনার বিনিময়ে
তোমার বাড়ি থেকে যে ফুলটা তুলে নিয়ে আসবো, সেই ফুলটা দলে পিষে আমি তাকে শেষ করব। জানি না, দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল, আপনি চলে এসেছেন। এই যা, আমি যা করি একবারে চটপট। সকাল হইতে না হয়তো ভোরবেলায় তোর বাড়িতে হাজির রে হারাম। না মানে ওই বিশ্বাস করুন, মানে মানে আবার কি? আপনাকে দেওয়ার মতো খাজনার টাকা আমরা জোগাড় করতে পারিনি। তাহলে এক কাজ কর, খাজনা লাগবে না। খাজনা লাগবে না? মকুব, কি বলছেন নবীন বাবু? আরে আমি কি বলছি, আপনার এত বড় দয়া। জমিদার বাবু নিজে বলেছে। তাই নিশ্চয় জমিদার বাবু আমাদের প্রতি দয়া করেছে। তোর যে মেয়েটা আছে, বলুন। জমিদারের বাগান বাড়িতে পাঠিয়ে দে। রমেন বাবু, আমরা গরিব হতে পারি, কিন্তু মা বোনের ইজ্জত বিক্রি করে কোনোদিন খাই না। শালা গরিব মানুষ বাবা, মা ইজ্জত আছে নাকি? এই গরিব বাবা, ইজ্জতের দাম কি? এই মুহূর্তে টাকাও দিবি না, মেয়েটাও দিবি না, তাহলে আমাদের চলবেটা কি করে? আপনি যে এত বড় আমার মেয়ের নামে কথা বললেন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। আর যদি বেরিয়ে না যান, যে মুখ দিয়ে ওই কথার উচ্চারণ করেছেন, আপনার ওই জিভটাকে আমি টেনে ছিঁড়ে নেব। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, আমার জিভ ছেড়ে দিবি? আমার বাবাকে এরকম করে মারবেন না। আমাকে খেপিয়ে দেওয়া? তুমি বলেছিলে নাকি 7 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবো, খাজনার টাকা দিয়ে দাও। নাই বসে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও কোনোভাবে আপনার খাজনার টাকা আমরা জোগাড় করতে পারিনি। নাই বসে, আপনার খাজনার টাকা আমরা জোগাড় করতে পারিনি। টাকার দরকার নাই, তুমি নিজেই খাজনা হয়ে যাও। আমি কেমন করে খাজনা হব? হবে, চলো জমিদারের বাগান বাড়িতে ওই 2 রাত থাকবে। না থাকবে। বাবা কি বলছে, কি বলছেন? নাই মশাই, তুমি কিছু বলতে পারছো না বাবা, তুমি কিছু বলতে পারছো না। মশাই দয়া করুন, আমার একমাত্র মা মরা মেয়ে। তুই দয়া কর, তোর মেয়েটা আমার হাতে তুলে দে। তুই দয়া করতে পারছি না, আমি পারছি না। আর আমি যারা চাল মারবেন না আমার বাবাকে। না না না, হায় ভগবান, গরিব হোক কি অপরাধ, আমার একমাত্র মেয়ে ওই জমিদারের খাজনা দিতে পারিনি বলে আজ টানতে টানতে নাই মশাই নিয়ে চলে গেল জমিদার বাবুর বাগান বাড়িতে। জানি না আমার সে মেয়ের যে কি সাজা হবে। ভগবান, তুমি আমার একমাত্র মেয়েকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। দুঃখীরামের একমাত্র মেয়ে আমার বাড়িতে আসবে, তাই তো আলোয় আলোকিত হয়ে উঠেছে আমার বাগান বাড়ি। যে রূপ যৌবন নিয়ে দুঃখীরামের বাড়িতে বসেছে, জমিদার বাবু খাজনা, গোলাপ ফুল। রমেন বাবু তুলতে গিয়ে আমার হাতে কত কাঁটা ভুগলো। শুনুন, গোলাপ ফুল তুলতে গেলে একটু কাঁটার জ্বালা সহ্য করতে হয়। হ্যাঁ, কিন্তু এর জন্য আপনার অনেক পাওনা আছে আমার কাছে, হ্যাঁ, সমস্ত পাওনা আমি মিটিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দেখেন পুজো হওয়ার যেন প্রসাদটা অন্য কাউকে দিয়ে দিন না। রমেন বাবু, প্রসাদটা যেন আমিই পাই। আপনার চিন্তার কোনো কারণ নেই। আগে আপনি একটা
ব্যবস্থা করবো। ঠিক আছে, ছোট মোটো। কি জমিদার বাবু, নাইব বসে আমাকে এখানে টানতে টানতে নিয়ে এসেছি কেন? তুমি নিশ্চয় জানো যে জমিদার সুজয় রায় চৌধুরী বাগান বাড়ি। অবশ্যই জানি। আমি জানতে চাই তোমার কাছে যে তোমার বাবা আমার খাজনার টাকা না দিয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে কিসের জন্য? না জমিদার বাবু, আপনার ভুল ধারণা। আমরা গরিব মানুষ, আমরা কি জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারি? তাহলে খাজনা দাওনি কেন? কি করে দেব বলুন? আমরা নিজেরাই তো খেতে পাই না, চাল চুলোহীন ভাবে বসবাস করি। কোনোদিন খেতে পাই, কোনোদিন খেতে পাই না। কেমন করে আপনাদের খাজনার টাকা দেব বলুন? কি নাম তোমার? আমার নাম রাজশ্রী। রাজশ্রী, বাহ, বেশ মিষ্টি নাম। শোনো রাজশ্রী, খাজনার টাকা তোমাদের দিতে হবে না। তোমাদের খাজনা আমি সম্পূর্ণ মকুব করে দেবো। মুকুব করে দিলেন? কিন্তু একটা শর্তে। শর্ত? কি এমন শর্ত? শর্ত অন্য কিছু নয়, তুমি শুধু আজকে রাতটা আমার বাগান বাড়িতে থেকে আমাকে আনন্দ দেবে। না না জমিদার বাবু, না। হে, আপনি কি বলছেন? একটা রাত আপনার বাগান বাড়িতে থেকে আপনার মনে আনন্দ দিলে আমাদের খাজনার টাকা মুকুব হয়ে যাবে? হ্যাঁ, মকুব করে দেবো। না জমিদার বাবু, না, এইভাবে আমরা খাজনার টাকা মুকুব করতে চাই না। চাও না? বিষ নেই আবার কুলো বলে চক্কর। চলো রাজশ্রী, স্বেচ্ছায় রাজি না হলে তুমি নিশ্চয় বুঝতে পারছো কোথায় এসেছো। জমিদার বাবু, জমিদার সুজয় রায় চৌধুরী বাগান বাড়িতে আমি জমিদার তোমাকে বাবু। জোর করে আবার বিলাস সঙ্গিনী করবো। না না জমিদার বাবু, জোর করে আপনি আমার এত বড় সর্বনাশটা করবেন না জমিদার বাবু। আমি গরিবের মেয়ে, আমার সর্বনাশ হয়ে গেলে সমাজের বুকে মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না জমিদার বাবু। আমাদের দয়া করুন রাজশ্রী, জমিদার বাবু, আমাদের দয়া কেন করুন। তুমি ভুলে যাচ্ছ তুমি গরিবের মেয়ে? আমি হচ্ছি জমিদার, আর আমাদের জমিদার বংশের এটাই প্রথা, যদি কেউ রাজি না হয় তাহলে জোর করে তার সর্বস্ব লুণ্ঠন করে আনে। না না জমিদার বাবু, না, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার পথে আমার বাবা তাল পাতার কুটিরে বসে আছে, আমি যেতে দিন জমিদার বাবু, আমাকে যেতে দিন। আমি আমার বাবার কাছে যাব, আমার যেতে দিন। তাহলে তুমি স্বেচ্ছায় রাজি হবে না, তাই তো? না, আমি রাজি হতে পারবো না জমিদার পারবে না? বাবু। বেশ, আমি রাজি হতে তাহলে পারবো সুজয় না। রায় চৌধুরী ক্ষমা তোমাকে করবে না। জোর করে ব্লাড ঘের নেই তোমার ওই বুকে আমি থাবা মেরবো। না। তোমার সতীত্বটাকে আমি লুণ্ঠন করবো। পারবেন না তোমার জমিদার বাবু। লজ্জা, তোমার সব কিছু আমি দিবস। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। তোমার দম্ভ, তোমার অহংকার সব চূর্ণ করে দিয়েছে আমি রাজশ্রী। থাকবে না তোমার আর কোনো দম্ভ, কোনো অহংকার। যাও, এইবার তোমায় আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। এই মুহূর্তে তোমাকে বাগান বাড়ি ছেড়ে চলে যেতে হবে। জমিদার বাবু, কেন আমার জীবনে এত বড় সর্বনাশ ঘটালেন জমিদার বাবু? আমি এখন কেমন করে বাবার কাছে ফিরে যাব? আমার এই পোড়া মুখ আমার বাবাকে আমি কেমন করে দেখাবো? রাজশ্রী, জমিদার বাবু। গরিবের মেয়ে তুমি, তোমার মান সম্মান আছে নাকি? যাও, এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। না জমিদার বাবু, আপনি আমার বিরুদ্ধে যে অন্যায় করেছেন আমি মেনে নিলাম, অন্যায়? কিন্তু আপনার কাছে করজোড়ে প্রার্থনা করি, আমি গরিবের মেয়ে, আমার মান সম্মান সবটুকুই তো আপনি কেড়ে নিলেন। আপনার কাছে আমি একটা জিনিস চাইবো। বলো কি চাও তুমি? অন্য কিছু নয়। টাকা পয়সা? বলো কত না টাকা চাও? জমিদার বাবু,
আমরা গরিব মানুষ তালপাতার কুটিরে বসবাস করি, দিনান্তে নুন ভাত পাই কখনো পাই না। আমি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না জমিদার বাবু, আমি শুধু চাই আপনার ওই হাত দিয়ে এক চিলতে সিঁদুর দিয়ে আমার এই শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিন জমিদার। রাজশ্রী, ছি 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 ছি, গরিবের মেয়ে তুমি, তুমি কিনা চাইছো অর্থের মোহে পড়ে জমিদার বাড়ির কুলবধূ হতে? বেরিয়ে যাও, এই মুহূর্তে থেকে বেরিয়ে যাও, নাহলে চাপকে তোমার পিঠে ছাল তুলে নেবো। বেরিয়ে যাও বলছি। কেন বেরিয়ে যাব জমিদার বাবু, কেন বেরিয়ে যাব? কিছুক্ষণ পূর্বে ক্ষুধা তো ব্যাগরে নেই আমার এই শরীরটাকে নিয়ে আপনি ছিনিমিনি খেললেন। আমাদের মতো গরিব মানুষের মেয়েদেরকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন, অথচ আমাদের সীমন্তে সিঁদুর পরিয়ে দিতে, এই সমাজের বুকে স্ত্রীর মর্যাদা দিতে আপনাদের আত্মসম্মানে বাঁধা যায় না। রাজশ্রী, তোমাদের মতো গরিবের মেয়েরা জন্ম নিয়েছে পৃথিবীর বুকে বড় লোকদের ভোগ বিলাসে পাত্রে হওয়ার জন্য, ঘরের লক্ষ্মী হওয়ার জন্য নয়। যাও, বেরিয়ে যাও। জমিদার বাবু, আমি বুঝতে পেরেছি জমিদার বাবু, আপনাকে আমি আমার মনে দেবতার আসরে বসিয়েছিলাম। আপনারা জমিদার, আপনারা হচ্ছেন গরিব মানুষের রক্ষক, কিন্তু সেই চিন্তাধারা আমার ভুল ছিল। আমি বুঝতে পারিনি যাকে দেবতা ভেবে যার পায়ে আমি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছিলাম সে দেবতা নয়, সে হচ্ছে একটা পাথর মূর্তি। আরে পাথরে মাথা ঢুকলে মাথা থেকে রক্ত ঝরে, আরে পাথরের হৃদয় কোনদিন গলে না, কোনদিন গলে না। শয়তানি আমাকে বললে গেল আমি নাকি পাথর মূর্তি? আরে তোরা গরিব, তোরা গরিবের মতো জন্ম নিয়েছিস পৃথিবীর বুকে, তোরা শুধু এই বড় লোকদের ভোগের সামগ্রী হয়ে থাকবি, তারপর তোদের আমরা দূরে ছুঁড়ে ফেলে দেবো, সারা জীবন পথে পথে খেতে ফেলাবি। না না, আর দেরি নয়, রমেল বাবু বাইরে আমাকে করছে, ওকে পাঠিয়ে দেবো খাজনা আদায় করার জন্য। যদি কোনো শয়তান জমিদার সুজয় রায় চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তাহলে তার একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড। এই তো সাহেব মধুপুর গ্রাম, এই গ্রামে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। ওই জমিদার বাবু অত্যাচার করে আমার ছোট বোনটাকে এই সুন্দর বুক থেকে ছড়িয়ে দিয়েছে। সেদিন থেকে আমি এই গ্রাম ছেড়েছিলাম প্রতিশোধ নেবো বলে। এখনো পর্যন্ত প্রতিশোধের আগুনটা আমার বুকে দাও দাও করে জ্বলছে। যতদিন ওই জমিদার বাবুর কাছে আমি প্রতিশোধ না নিতে পারবো, ততদিন আমার এই বোনের প্রতিশোধের আগুনটা নিমবে না। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, অনেক চেনা অনেক জানা, হো অনেক চেনা অনেক জানা তোমাদের মাঝেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। কলঙ্কতে দেহে নিয়ে এই পৃথিবীর বুকে আর আমি বেঁচে থাকতে চাই না। ওই দূরে নদীর জল কুলো কুলো কানে বয়ে যায়, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার এই পা পাতাকে আমি বিসর্জন দিতে চাই। কেন কেন তোমার এই সুন্দর জীবনটা ওই নদীর জলে তুমি বিসর্জন দিতে যাচ্ছ? কি হয়েছে তোমার, এমন কি দুঃখ? আমি যে হতভাগিনী নারী, এই পৃথিবীর বুকে আজ আমি কলঙ্কিত হয়েছি। আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে, তাই এই পৃথিবীর বুকে আর আমি বেঁচে থাকতে চাই না। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার এই পাপ পাতাকে আমি বিসর্জন দিতে চাই। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? জানি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু তবু আমার মতো কলঙ্কিনী দ্বিচারিণী মেয়ের এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কে তোমার অধিকার কেড়ে নিয়েছে? কেন তুমি পাঁচটা মানুষের মতো বাঁচতে পারবে না?
কে অধিকার কেড়ে নিয়েছে তোমায়? আমি এক গরিব ঘরে জন্ম নিয়েছি, এক গরিব চাচির মেয়ে। জমিদার বাবুর খাজনা আমার বাবা দিতে পারেনি বলে জমিদার মশাই তার নায়েবকে দিয়ে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল কুকুরের মতো তার জমিদার বাড়ির বাগান বাড়িতে। আর সেইখানে নিয়ে গিয়ে আমার নারী ধর্মের সব কিছু কি বলছিস তুই? ওই জমিদার বাবু তোর মতন কত মেয়ের জীবন সে নষ্ট করে দিলে। আর বাজবো না। ওরে তোকে দেখে এই নদী ধারায় আমার ছোট বোনের কথা মনে পড়তে যাচ্ছে। ওরে বোন, তোর মতন আমার একটা ছোট্ট বোন ছিল। ওই জমিদার বাবু তার সতীত্ব নিয়ে চিরদিনের মতো এই সুন্দর পৃথিবী থেকে আমার বোনটাকে সরিয়ে দিয়েছে রে। আজ তোকে দেখছি আর আমার সেই ছোট্ট বোনের কথাটা মনে পড়ছে। তাকে একদিন আমি বাঁচাতে পারিনি বোন। আজ আমি তোকে কেমন করে মরতে দিই? ওরে কেউ যদি তোকে জায়গা না দেয়, তোর এই বড় দাদা জায়গা দেবে। ওরে পারবি না তুই আমায় দাদা বলে ডাকতে? আমার বুকে যে আগুনটা নিভিয়ে দিতে দাদা বলে ডাক না রে বোন, একটি ভাই আমার দাদা বলে ডাক। তুমি এক আগন্তুক এসে আমার জীবনটা রক্ষা করেছো আর আমাকে ছোট্ট বোন বলে সম্বোধন করেছো। কি মহৎ তোমার হৃদয়। আমি তোমাকে নিশ্চয়ই দাদা বলে ডাক। বল না একটিবার দাদা বলে আমার বুকের আগুনটা নিভিয়ে না। দাদা বোন, দাদা বোন, দাদা চল বোন, মরে গেলে জীবনে সব শেষ হয়ে যাবে। তোর পাওনাটাকে বেঁচে থেকে আদায় করে নিতে হবে। তাই চল বোন, আমি তোকে নিয়ে যাবো তোর বাবার কাছে। তোর বাবার কোলে আমি ফিরে দেবো। জানি না ভগবান, জানি না ওই নাই মশাই আমার একমাত্র মেয়েকে টানতে টানতে নিয়ে গেছে জমিদার বাবুর বাগান বাড়িতে। আমার মেয়ের যে কি পরিণাম, আজ মেয়েটা আমার কেমন আছে জানি না। বাবা আমার মেয়ের কণ্ঠস্বর, বাবা সে যেন আমাকে বাবা বাবা বলে ডাকছে। বাবা রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী। তুই আমাকে আর স্পর্শ করবি না মা। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। তুমি আমাকে আর স্পর্শ করো না বাবা, তুমি আমাকে আর স্পর্শ করো না। ওগো বাবা, যাকে তুমি ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, তোমার সেই ছোট্ট রাজশ্রী যে আর পবিত্র নেই বাবা। রাজশ্রী, তোমার এই ছোট্ট রাজশ্রী যে আজ দোলে পিষে শেষ হয়ে গেছে বাবা। সব কিছু শেষ হয়ে গেছে। তুমি কেন 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 তুই এই বাড়িতে ফিরে এলি? পারলি না ওই কলঙ্কিত মুখটা নিয়ে তোর বাবার সামনে আসতে? ওই নদীর জলে ঝাঁপ দিয়ে পারলি বাবা তুমি তোমার এই আদরের মেয়েকে এমন করে ধিক্কার দিতে? ওগো বাবা, আমি যদি এই পৃথিবীর বুক ছেড়ে চলে যায়, আমি ছাড়া তো তোমার কেউ নেই বাবা। কে দেখবে তোমার সুখে দুঃখে? তোমার অনাহারে কে তোমার মুখে এক মুঠো ভাত তুলে দেবে বলো? আমাকে এই সমাজের বুকে বাস করতে হবে। আর তোর মতো কলঙ্কিত মেয়ে যদি আমার বাড়িতে থাকে, তাহলে এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। সমাজ, সমাজ, কাকে সমাজ বলছেন কাকা বাবু? তুমি কে বাবা? সমাজ এই গরিবের তামাশা হাসি মুখে দেখতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে, প্রতিবাদ করতে পারছে না, তাকে আমি বলছি সমাজ। কিন্তু কাকা বাবু, এই রাজেশ্বরীকে আমি ছোট থেকে তিলে তিলে মানুষ করেছেন, লালন পালন করে করেছি বাবা। রাজেশ্বরী তো পাপ করেনি, পাপ করেছে ওই জমিদার বাবু। তাহলে জমিদারের বাবু পাপের সাজা কেন এই রাজেশ্বরী পাবে?
কাকা বাবু আমায় চিনতে পারছে না কাকা বাবু? না বাবা। আমার নাম সুরজ। সুরজ? হ্যাঁ কাকা বাবু, এই গ্রামে একদিন আমি মানুষ হয়েছি। আমার বোন ছিল, ছোট্ট বোন। ওই জমিদার বাবু আমার ছোট্ট বোনটাকে গ্যারাজ করেছে, তাকে এই সুন্দর বুক থেকে সরিয়ে দিয়েছে। আজকে রাজেশ্বরী যাচ্ছিলাম ওই নদীর জলে ডুবে মরতে, আমি বাঁচিয়ে এনেছি। কাকা বাবু, কেন কেন ওই জমিদার বাবুর পাপের ফল রাজেশ্বরীকে ভোগ করতে হবে? কেন তাড়িয়ে দিচ্ছেন কাকা বাবু? প্রতিশোধটা পাওনাটা নিজেকে আদায় করে নিতে হবে, কেউ আদায় করে দেবে না কাকা বাবু। তাই আপনাদের পাশে যদি কেউ না থাকেন, এই গরিব ছেলে সুরজ আপনাদের পাশে থাকবে। আপদে বিপদে যখন দরকার পড়বে আমাকে ডাকবেন। এই সমাজে বুকে কেউ যদি জায়গা না দেয়, এই সুরজ জায়গা দেবে। ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো। আমার বয়স হয়েছে, আজ তুমি আমার ছেলের বয়সী হয়েও আমার জ্ঞান চক্ষু তুমি ফিরিয়ে দিলে। আমার একমাত্র মেয়ে আজ কলঙ্কিনী বলে তাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু না, আর আমি তাকে তাড়িয়ে দেবো না। চল মা চল, এই সমাজের বুকে তুই কলঙ্কিত মুখ নিয়ে আর তোকে থাকতে হবে না। চল, আমার ঘরে থাকবে, আমার বোন আমার ঘরে থাকবে কাকা বাবু। আপনিও চলুন আমার সঙ্গে, দেখি এই সমাজ আপনাদের উপর কি করতে পারে। তাই হবে। ঠিক এইভাবে কেটে গেল একটি বছর। এক বছরের মধ্যে রাজশ্রী গর্ভে এলো সন্তান। সেই সন্তান ভূমিষ্ঠ হলো মাটির পৃথিবীতে। তারপরের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি, এক বছর পরের ঘটনা। বাবা, বাবা গো, কোথায় গেলে তুমি? এই তো আমি। বাবা, এইভাবে যে আর দিনের পর দিন রাতের পর রাত পথ চলতে পারছি না, বড় খিদে পেয়েছে বাবা। রাজশ্রী, তুমি একটু আমায় খাবার জোগাড় করে দাও না গো বাবা। হ্যাঁ মারে, আমরা আজ তোকে ওই সমাজের বুক থেকে লুকিয়ে অনেক দূরে চলে এসেছি। এখানে খাবার, হ্যাঁ হ্যাঁ, তুই ওই তোর সন্তানকে নিয়ে এই গাছের নিচে একটু বিশ্রাম কর। আমি যেমন করে হোক কারো দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা করে অন্তত তোর সন্তানের মুখ চেয়ে তোর মুখে দুটো খাবার আমি তুলে দেবো রে মা। তাহলে আর দেরি করো না বাবা, তুমি তাড়াতাড়ি এসো। কিন্তু এই গাছের নিচে তোমার দাদু ভাইকে নিয়ে আমি একটু অপেক্ষা করি। না, আমার একমাত্র মেয়েকে যদি বাঁচাতে হয় তাহলে তার সন্তানকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। জানি না ভগবান আমি কি পাপ করেছিলাম, তাই আজ নিজের দাদু ভাইকে নিজের মেয়ের কোল থেকে আমাকে আজ চুরি করে নিয়ে যেতে হবে। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমার একমাত্র মা হারা মেয়েকে যদি আমাকে বাঁচাতে হয়, আজ আমাকে এই রাস্তায় নিতে হবে। খোকা, অনেক দেরি হয়ে গেল। তোর দাদু ভাই আমাদের জন্য খাবার আনতে গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। চল, তুই আর আমি একটু এগিয়ে গিয়ে দেখি। একি, আমার খোকা কোথায় গেল? আমার বুকের পানি কোথায় গেল? আমার খোকাকে খুঁজে পাচ্ছি না কেন? আমার বুকের পানিকে খুঁজে পাচ্ছি না কেন? খোকা, 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 আমার বুকের মানিক কোথায় গেল? আমার খোকা কোথায় গেল? কে নিয়ে গেল আমার বুকের মানিককে? খোকা, বাবা, খোকা ফিরে আয় বাবা,
খুকুনি সোনা যদি আইরি ফিরে আইরি ফিরে খুকুনি সোনা চাঁদের গোনা দাদু ভাই, তুমি যে একটা দুধের সন্তান, আজ তোমাকে নিয়ে আমি কোথায় যাব? আমি যে এক অন্যহারা। তাই তো এই হচ্ছে সেই জমিদার বাবুর রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরে তোমার কাছে আমি রেখে দিয়ে যাব। জানি না ভগবান যদি থাকে তো তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। তোমাকে এই রাধা মাধব মন্দিরে আমি রেখে দিয়ে
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। এই সে আমার রাধা মাধবের মন্দির। এই মন্দিরে আমার পূর্বপুরুষরা চিরদিন পূজা অর্চনা করে এসেছে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল মন্দিরটা আমার বড় অপরিষ্কার হয়ে আছে। পূজা অর্চনা সেই কবে থেকে বন্ধ হয়ে আছে। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই মন্দিরটাকে নতুন করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাধা মাধবের পূজা অর্চনা শুরু করব। তাই যাই দেখি কে কোথায় আছে, সমস্ত লোকজন লাগিয়ে এই মন্দিরটাকে আমি এখানে কারো একটা বাচ্চা পড়ে আছে, শিশু সন্তান। তাহলে কেউ নিশ্চয় এই মন্দিরের আশেপাশে আছে। আরে এই যে কান্নাকাটি করছে, কে আছো? আরে কার বাচ্চা নিয়ে যাও, এই শিশু সন্তান কার নিয়ে যাও এখান থেকে। কে কোথায় আছো? কে আছো? তোমার শিশু সন্তানের কাঁদছে, নিয়ে যাও। কেউ যখন সাড়া দিচ্ছে না, তাহলে কেউ কি নেই? আমার মনে হয় হয়তো খেতে দিতে না পারার জন্য তার সন্তানকে মন্দিরে রেখে দিয়ে গেছে, যদি শিয়াল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খায় এই জন্য। কিন্তু আমি শিশুটাকে শেষকালে শিয়াল শকুনের মুখে ফেলে দিয়ে পালিয়ে যাব? না না, বরং আমি দেখতে শিশুরা খারাপ নয়, ভালো তো লাগছে। তাহলে এখন আমি কি করব? আমি তো জীবনে বিবাহ করলাম না যে কারো কোলে একে তুলে দেব। না না, আমি নিয়েই যাই, আমি নিজেই একে লালন পালন করব। আমার পূর্বপুরুষ যেমন এই জমিদার স্টেটে বসিয়ে আমাকে জমিদার বলে ঘোষণা করে গেছে, তেমনি আমার উত্তরাধিকারী হিসেবে একজনের বড় প্রয়োজন। তাই একে আজ থেকে আমি নিজের সন্তানের মতোই লালন পালন করব। এ হবে আমার একমাত্র সন্তান। জমিদার রাজ্যের সকলে জানবে জমিদার সুজয় রায় চৌধুরী নিঃসন্তান নয়, তারও সন্তান আছে। তারও সন্তান জমিদার স্টেটে বসে জমিদার চালাবে। তাই এই সন্তানকে আমি নিজের মতো করে কাছে টেনে নিলাম। কিন্তু নামের তো বড় প্রয়োজন। হ্যাঁ, নামটা একটা রাখতে হবে। তাই রাধা মাধবের মন্দিরে রাধা মাধবকে সাক্ষী রেখে এর নাম দিলাম আজ থেকে সুজয় রায় চৌধুরীর সন্তান বিজয় রায় চৌধুরী। পিতাজি যে কোথায় গেল? সকাল থেকে দেখতেই পাচ্ছি না। এ পিতাজি, পিতাজি, আরে কোথায় গেলি রে পিতাজি? আরে বিটিয়া, তুই আমার কথা চিন্তা করছিস বিটিয়া? হ্যাঁ রে পিতাজি। শোন বিটিয়া, আমি গভীর জঙ্গলে যাচ্ছি মধু ভাঙতে, ঠিক আছে? হ্যাঁ আর পিতাজি। ওই জমিদারের লড়কা যদি আসে, শোন বিটিয়া, হ্যাঁ। ওই জমিদারের লড়কাকে বাসু মধু দিবি না, ঠিক আছে? ওকে টাটকা মধু খায়ে একবারে বস করে নিবি বিটিয়া। কথাটা যেন মনে থাকে। ঠিক আমি আছে গভীর পিতাজি। জঙ্গলে চললাম মধু ভাঙতে, কেমন? হ্যাঁ, যা তাড়াতাড়ি আসবি পিতাজি। ওই জমিদারের লড়কাকে আমার বহুত ভালো লাগে বাবুজি, খুব সুন্দর। তাই আমার মনটা কি বলছে, আমি হব যে তোমারি, তুমি হইও যে আমারি, যুগে যুগে থাকে তুমি দিও না ছাড়ি, যুগে যুগে রাখো ধরে দিও না ছাড়ি, আমি হব যে তোমারি, তুমি হইও গো আমারি, যুগে যুগে রাখো ধরে দিও না ছাড়ি, যুগে যুগে রাখো ধরে দিও না ছাড়ি।
না বাবুজিকে আমার মনের ভালোবাসার কথা সব বলবো ওকে। ভালোবাসার কথা? বাবারে, জঙ্গলে চাঁদের আলো? না না, এই জঙ্গলে চাঁদের আলো কি করে এলো? আরে তুই এখানে কি করছিস? এই তুতুকারি করছিস কাকে? আর তুই বলবো না তো কি বলবো রে? এই আমি জমিদারের নায়েব, আমাকে তুতুকারি কোনো কথা? দেখ, যে বড় বাবুই হোক আর যত সাহেব বাবুই হোক, আমরা তুই বলি। তুই? হ্যাঁ। আহা, যা বলিস বলিস, তোর চেহারা তো বেশ ভালো বড় বাবু। দেখ, আমার চেহারা নিয়ে তোর কি লাগবে বলতো? না না, এইরকম হয়তো কথা নয়। এ ষাট দুবারতে পদ্ম ফুল কে ফুটাইলো? আরে তা তোর বাপের নাম কি রে? আমার বাপের নিয়ে নাম তোর কি দরকার বল না? তুই কি জানি না যে আমার বাপের কি নাম? শোন, তুই এখানে কিসের জন্য এসেছিস বলতো আগে? আমি এসেছি এই মধু খেতে। মধু? তুই মধু লিবি? হ্যাঁ। তাই টাটকা লিবি না বাসি লিবি? টাটকা পেলেই ভালো হয়। কিন্তু বাবুজি তো গেছে মধু আনতে, টাটকা মধু লিবি? সে মধু খাবো না। তাহলে তুই কোন মধু লিবি? না, আমি মানে তোর মধু নিতাম আর। আরে আমি তো ঘরে বিছি, হ্যাঁ। ঘরে তো আমি আছি, তা আমি মধু তো দিচ্ছি না, তো কোথায় মধু তোকে দেবো? মধু হ্যাঁ, তুই দিতে পারবি? তা আমি তো দেবো। চল। কোথায়? ওই একটু জঙ্গলের ভিতর দিয়ে চল। আরে মধু জঙ্গলে না রে, হাড়িতে আছে। ও অত বুঝছিস না, তোর এখন বয়স হালকা। চল, ওই হাঁড়ির মধু খাবো না। দেখ, তোর না এই শুকুনির মতন চোখ নিয়ে তুই আমাকে বুঝাস না, আমি সব বুঝতে পারি। হ্যাঁ। ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করবি না, তোর কথাবার্তা আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? না। হ্যাঁ, এইবার ভালো লাগবে। চল। কোথায় যাব? এই জঙ্গলটা আমাদের। বেরো তো এখান থেকে। তোর বাবাকে আমরা দয়া করে এখানে বাস করতে দিয়েছি। যদি তুই আমার সঙ্গে না যাস, এই জঙ্গল থেকে তোদেরকে তাড়িয়ে দেবো। তোর সঙ্গে আমি নাই যাব। যাবি না? না যাব না। যাবি না? আমি লোক ডাকবো কিন্তু। যাবি আবার না। যা। আরে দাদু তুমি? আরে দাদু ভাই, তুমি কি ব্যাপার? আমি তো হঠাৎ এখানে প্রতিদিনই তো আমি আসি, কিন্তু তোমাকে তো নতুন দেখছি। আমি মানে মধু খেতে এসেছি। মধু? হ্যাঁ। কিন্তু দাদু তোমার ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? যেখানে তুমি মধু খেতে এসেছো আর ভেবেছো যে শিকার করবো, এর শিকার কিন্তু তোমার নয়, নয়, এর শিকার আমার। দাদু ভাই করেছো কি? তাহলে আমার শুধু ঢিল মারাই হলো, শিকার তোমার, তো সেটা আগে বলবে তো। দাদু, এখান থেকে কি অন্য মধুর সন্ধান করো, তাতে তুমি লাভবান হবে। হ্যাঁ, লাভবান হবে। এখানে হাত বাড়ালে মধু পাবে না, মধু পাবো না, মোল্লার কামড় পাবে। দেখো দাদু ভাই, এ বলতাও খারাপ না। দেখো আবার ও হুল মেরে দেয় না, শেষকালে তুমি আবার জ্বলে পুড়ে মরে যাবে। এ বাবুজি, জবলি, ওই বুড়াটা কি বলে গেল বলো তো? এর কথা বুঝতে পারবে না। আরে উল্টো পাল্টা কেমন কথাবার্তা, ভালো এর না? কথা বোঝা অনেক জ্বালা আছে, বুঝতে পারলেন? তাই বুঝি? শুধু হিয়ালি ছন্দ ছাড়া কথা বলে না। তাই কোন জঙ্গলে মধু ভাঙতে যাবে? যাবো, আজকে বাবুজি সকালবেলায় গেছে, বাবুজি আসলি তবে আবার আমরা বাবুজি আর আমি একসাথে যাব। আর পারছি না, বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমার একমাত্র বুকের মানিককে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। রাস্তা দিয়ে যেদিকে যাই সেদিকে আমায় দেখে সবাই পাগলি পাগলি বলে ঢিল মারে। না না বাবু, তোমরা আমায় কেউ ঢিল মেরো না গো, আমি পাগলি হলেও তো মানুষ। আর পারছি না, বড় কষ্ট, মাথাটা কেন যেমন ঝিমঝিম করছে। বুঝতে পেরেছি আমার বড় খিদে পেয়েছে। দেবে না গো বাবুরা, আমায় এক মুঠো খেতে দেবে না? ওগো দয়াল বাবুরা, মায়েরা ভাইরা কে কোথায় আছে, আমায় একটু খেতে দাও গো, আমার বড় খিদে পেয়েছে।
পেট ভরে না খেতে পেলে আমার খোকাকে তো আমি খুঁজতে পাবো না। তাই দয়া করে তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো। আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। আমার আঁচলটা আমি বাড়িয়ে দিলাম। যদি কোনো দয়াল বাবা, দয়াল ভাই, দয়াল বন্ধু, দয়াল মা থেকে থাকে, এই গরিব হতভাগিনী ভিখারিনীকে একটি করে পয়সা ভিক্ষা দেবেন। কে আছো বন্ধু? কে আছো ভাই? কিছু ভিক্ষা আজি দাও। কে আছো বন্ধু? কে আছো ভাই? কিছু ভিক্ষা আজি দাও।
দিলে না বাবুরা। আজ আমি সন্তান হারিয়েছি। সন্তান হারানোর যে কি জ্বালা তোমরা জানো না, তাই না? তোমাদের জীবনে যদি কোনোদিন ঘটে সেদিন জানবে। সন্তান যদি মায়ের কোল থেকে বাবার কোল থেকে হারিয়ে যায়, বাবা মায়ের কত দুঃখ কষ্ট হয়। যা না দিয়েছো ভালোই করেছো। কেউ কেউ তো দিয়েছে, যাদের হৃদয় মহৎ উদার মনের মানুষ, তারা আমায় দিয়েছে। এই পয়সা দিয়ে গিয়ে আজ আমি পেট ভরে খাবো, তারপর আবার আমার বুকের মানিককে সন্ধান করব। যতদিন না পর্যন্ত আমার বুকের মানিককে খুঁজে পাবো, ততদিন পর্যন্ত আমি আমার খোকাকে খুঁজে বেড়াবো। আমার খোকাকে খুঁজে বেড়াবো, খোকাকে খুঁজে বেড়াবো। জমিদারের একমাত্র পুত্র বিজয় আজ অনেক বড় হয়েছে। দেখতে দেখতে 18 বছরে পদার্পণ করেছে সে। তাকে আমি শিক্ষায় দীক্ষায় পারদর্শী লাভ করার জন্য বিদেশে পাঠিয়েছিলাম। বিদেশ থেকে কিছুদিন হলো সে বাড়ি এসেছে, কিন্তু পিতার কাছে সে বসতেই চায় না। সে যেন অন্য মানুষ হয়ে সবসময় এখানে সেখানে ঘুরে বেড়ায়। না না, বিজয়কে বোঝাতে হবে যে তুমি জমিদারের ছেলে। দুদিন পরে এই জমিদার স্টেটে তোমাকে বসতে হবে, এই জমিদারের রাজ্য তোমাকে চালাতে হবে। তাই কোথায় গেল সেই বিজয়? আগে তার সন্ধানে আমি একই নাই বসে আসুন। আগে আপনার ছেলে বিজয়, হ্যাঁ, বিজয়ের কথাই ভাবছি। সে এখন বিজয় করে বেড়াইছে। বিজয় করে বেড়াচ্ছে বলে কি বলছেন আপনি? এই যা, সে রাজ্য জয় করে বেড়াচ্ছে না, তাহলে সে এখন নারী জয় করে বেড়ায়। শুনুন রমেন বাবু, একটা কথা মনে রাখবেন যে জমিদারি রক্ত তার শিরা অবস্থায় প্রবাহিত হচ্ছে। আমাদের বংশের পূর্বপুরুষেরা এবং আমি পর্যন্ত চিরদিন নারীকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করেছি। হয়তো সেই রক্ত তার দেহে আছে, তো সে হয়তো তাই করছে। এতে চিন্তার কি আছে? শুনুন, আপনাদের ফ্যামিলি সবাই বাজার থেকে টাটকা খাসি কিনে খেয়েছে, আর আপনার ছেলে ভাগাড়ের মাংস খাবে তা তো জানি না। তার মানে আপনি কি বলছেন? আপনার ছেলে হ্যাঁ, বিজয়, বিজয় ওই যে আমাদের জঙ্গলে বাঘা সর্দারের হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে আছে, ও ওই মেয়েটার সঙ্গে লটঘট। রমেন বাবু, আপনি কি বলছেন? আগে বাংলা সর্দার সেদিন আমার কাছে যে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল, আশ্রয় ছিল না। আমি তাকে আশ্রয় দান করেছিলাম, বলেছিলাম যে বনের মধ্যে বসবাস করবে তুমি, আর মধু ভেঙে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করবে। কিন্তু তাই বলে তার একমাত্র কন্যাকে আমার পুত্রের পিছনে লেলিয়ে দেবে, সেটা কিন্তু কখনো আমি সহ্য করবো না। বলুন, আপনার ছেলে শেষকালে কিনা ওই ভাগাড়ের নোংরার দিকে নজর চলে গেল, আপনার উঁচু মাথা নিচু করে দিল। না, তা কখনো হবে না রমেন বাবু, উঁচু মাথা কখনো নিচু হতে পারে না। তাই যান, চলুন আমি আপনার সঙ্গে যাবো সেখানে। হ্যাঁ, আমি যাব, নিয়েই যাব। নিজেকে দেখবো যে সত্য আমার পুত্র বিজয় যদি ওই জঙ্গলি কন্যার সঙ্গে প্রেমালাপ করে থাকে, তাহলে জঙ্গলির কন্যাকে চাবুকে মেরে পিঠে ছাল তুলে দিয়ে আমার বিজয়কে আমি নিয়ে আসবো এখানে। আমি মিথ্যা কথা বলছি? আমার মনে হয় আপনার হয়তো কোনো ভুলও হতে পারে। এই যা, আমি ভুল করার লোক না, তাই মনে হয়। চলুন, আপনি নিজের চোখে দেখবেন। তাহলে চলুন। আপনার ছেলে বিজয় ওই ওই জঙ্গলির মেয়ের সঙ্গে কেমন প্রেমে লিপ্ত হয়ে গেছে। এই মুহূর্তে চলুন, আপনি আমার সঙ্গে চলুন। আমি বলতে গিয়েছিলাম তো, কি বলতে গেছিলেন? আমি বলতে গিয়েছিলাম এ কাজ করুন না। আপনার ছেলে বিজয় জানেন আমাকে আমাকে পিস্তল দেখাইছে। আপনি কি বলছেন রমেন বাবু? হ্যাঁ। আমার পুত্র আপনাকে পিস্তল দেখিয়েছে? হ্যাঁ, এই কি তার শিক্ষা, এই কি তার দীক্ষা? দেখুন, আপনাদের বাপ বেটার ব্যাপার, আমি এখানে নাক গলিয়ে তো আমার লাভ নেই। হ্যাঁ রমেন বাবু, শুধু তাই নয়, আপনাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। আমি শ্রদ্ধা ভক্তি করার জন্য আমার সন্তানকে বিদেশে পাঠিয়েছিলাম শিক্ষা লাভ করার জন্য। আগে? যদি বিদেশ থেকে কুশিক্ষা নিয়ে আসে, তাহলে আমার পুত্র বলে আমিও তাকে ক্ষমা করব না। চলুন চলুন,
বিজয়, জঙ্গলির মেয়েটা তোর শিকার হলে আমার কি হবে? না না, তোর শিকার হলে আমার কি হবে? আমি কি এলো? হয় আমার নাম রমেন চক্রবর্তী। এ যেখানে যাবে সেখানটা পুরোটা সাদা করে দেবে। এইবার জমিদার গেল ওর ছেলেকে নিয়ে আসতে, আর আমি শেষকালে গিয়ে না 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 না। বাবুজি, ও বাবুজি, তুমি তো আমাকে কত ভালোবাসো, আমাকে ওই ভালোবাসার মধ্যে কোনোদিন হারিয়ে দেবে না তো? তোমাকে আমি কোনোদিনই ভুলবো না। অপরাধ কুপুত্র তুমি। দাদু, এই কি তোমার শিক্ষা? এই তোমার দীক্ষা? তোমাকে বিদেশে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে দেশে ফিরিয়ে নিয়ে এসেছি, আর তুমি কিনা একটা নোংরি ছোট জাত জঙ্গলি মেয়ের সঙ্গে প্রেমালাপ করছো তুমি? না, ও ছেলে মানুষ, ওর দোষ নাই। দাদু ভাই আমাদের ভালো ছেলে, আমার দাদু ভাইয়ের মতো ছেলে হয় না, ওর দোষ নাই। দেখ শোনো, যা বড় হয়ে গেছে, মানুষ জীবনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি করে থাকে, সেই ভুলকে তাকেই সংশোধন করতে হয়। বাড়ি ফিরে চলো। ভুলকে চুল বলে ছিঁড়ে ফেলে দাও। বাবা, একে যাওয়ার পক্ষে ভোলা সম্ভব নয়। এই গরিবের মেয়ে, এই জঙ্গলি সর্দারের মেয়ে জেনেও আমি তাকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। ভুল করছো বিজয়। মনে রেখো, ওর বাবা জঙ্গলি বাঘা সর্দার আমার হাতে বাজারে কান্নাকানি করেছিল, তাকে আমি বাস করার জন্য জঙ্গলটা দিয়েছিলাম, মধু ভেঙে বাজারে বিক্রি করার জন্য দিয়েছিলাম, কিন্তু এই বলেনি যে তার একমাত্র কন্যাকে তোমার পিছনে লেলিয়ে দেবে। কিন্তু বাবা, এরা গরিব হলে জঙ্গলি হলে এদের মধ্যে কি ভালোবাসা নেই? এরা কি মানুষ নয়? মানুষ নয় এরা, হ্যাঁ, এরা জঙ্গলে থাকে, এদিকে সাপেও কামড়ায় না, এদিকে মশাতেও খায় না, এদের মশারিও লাগে না, এরা জঙ্গলি জানোয়ার। কি ঠিক বললি না? তা এরা মানুষের পর্যায়ে, তুমি যদি একে ভালোবাসাও যা, ও একটা শুয়োরকে ভালোবাসা। এদের গায়ের দুর্গন্ধ যা, শুয়োর গায়ের গন্ধ। আমাদের দাদু ভাইয়ের কোনো দোষ নাই, যত দোষ এই মেয়েটার। ওই জড়ি বড়ি গাছের গুঁড়ি এইসব খাইয়ে আমাদের দাদু ভাইকে বশ করবে। যদি তাই হয়ে থাকে, সে বশীকরণকে ছিন্ন করে কেমন করে পুত্রকে নিজিত হয় আমিও খুব ভালো করে জানি। চলো বিজয়, বাড়ি ফিরে চলো। না বাবা, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। যাবে না? আমি তাকে কথা দিয়েছি, এই জীবনে একে ছাড়া পৃথিবীর অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না। একে আমি সংসার করতে চাই, একে আমি জমিদার বাড়ির পুত্র বধূ করে নিয়ে যেতে চাই। এ তুমি কি বলছো? লজ্জা করে না কথা উচ্চারণ করতে? তুমি কিনা একটা জঙ্গলি মেয়েকে আমার জমিদার বাড়িতে নিয়ে যাবে, আর আমাকে তাকে পুত্র মতো স্বীকৃতি দিয়ে বরণ করে ঘরে তুলতে হবে? তুমি কি চাও যে তোমার উঁচু মাথাটা নিচু হয়ে যাক? বাবা, তাহলে হ্যাঁ নয় মশাই, ওকে বোঝান ভালো করে, ওই জন্য আর কখনো আমার পুত্রের দিকে লোলুপ দৃষ্টি এগিয়ে না আসে। বামন হয়ে চাঁদে হাত দিতে যায় খেপি, যে ইন্দুরের সঙ্গে ইন্দুরের বিয়ে হবে, বুঝেছ? বান্দরের সঙ্গে বান্দরের বিয়ে হবে। তোর সঙ্গে মনে কর আমার, কি বলছেন নয় মশাই? হতে পারে? বয়সের একটা কত আসমান জমিন ফারাক। আমার বয়স 13 বছর, তোর বয়স 16 বছর। কি বলছেন আপনি? আপনার বয়স 13 বছর, 63 বছর। 63। তাই হ্যাঁ, আমাদের দাদু ভাইকে ভুলে যাও। বেশ জমিদার বাবু, আমি তো ওই বাবুকে ভুলতে পারবো না, আমি বাবুকে খুব ভালোবাসি। তুই আমাকে বাবুর কাছ থেকে দূর করে দিস না রে। আমি কেন ভালোবেসেছি ছোট জাতের মেয়ে বলে, আমি কি তোদের বাড়ির বউ হয়ে যেতে পারি না? আপনাকে তোতকারি করছি, ওই মেয়ে যদি বউ হয়ে যায় তাহলে জমিদার বাড়িতে তোতকারি করলে মান সম্মান থাকবে? জঙ্গলির মুখের ভাষার কেমন হবে? তাই ও যদি আমাদের বাড়ি, না, তা কখনো হবে না। তাই মশাই, এলি চাবুক, প্রয়োজন হলে চাবকে পিঠের ছালটা তুলে নেবেন ওর। ওই মেয়েটার অবশ্যই বল, আমার
ভুলবি কিনা? না আমি ভুলবো না, তোরা যতই আমাকে মান না, আমি কিছুতেই আমি আর বাবুজিকে ভুলবো না। আমি অনেক ভালোবাসি বাবুজিকে। ভালোবাসি? হ্যাঁ। বাবুজি, বাবুজি। मरबे ना पिता, ओ पिता मरबे ना जुमनी के मारी ले पिता, सहिबे के मन करे गो, सुनुन सुनुन ओ मोर पिता गो। मरबे ना पिता, ओ पिता मरबे ना जुमनी के, ओ जे बड़ो ओ बागिनी, कहिबे के मन करे गो, सुनुन सुनुन ओ मोर पिता गो। বিজয়, ওর জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার নিজের চিন্তা করো। বলো তুমি আমার সঙ্গে ফিরে যাবে না। না এখানে থাকবে? না আমি যাব না, যাবে না? যাব না। তাহলে আমাকে জোর করতে বাধ্য করতে হবে, তা কেমন? যাস না বাবুজি, তুই যাস না। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি পারানে বাজবো না, আমি তাহলে মরে যাবো বাবুজি। চলো বিজয়, ওর কোনো কথা না পিতা আমি যাব না, আমি ঝুমলিকে ছেড়ে যাব না, আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না পিতা। বাবুজি, বাবুজি। হারামজাদি আমার হাতে কামড়িয়ে দিলে। ঠিক করেছি, তুই আমার বাবুজিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তোর বাবুজি তোকে নিয়ে রাখতে পারবে না, বাবুজির বাড়িতে তোর জায়গা নাই। তোর জায়গা কোথায় জানিস? কোথায়? আমার আমার বুকের মধ্যে। তোকে যেদিন থেকে দেখেছি সেই দিন থেকে আমার এটা টাকে আবার চুল বেরোতে লেগেছে। পুরো ভাম আবার টাকে চুললে আমাকে বিয়ে করবে। বেরো এখান থেকে। আমি বেরোবো? হ্যাঁ চলে যা। আমি তোকে ছাড়বো না। ওই যার দিকে তোর নজর ছিল সে কিন্তু তোর আর হবে না। তোকে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে রাখবো, তারপর তোকে নিয়ে আমি টুলু টুলু করাচ্ছি, দাও। না না, বাবুজিকে আমার কাছ থেকে তো জমিদার বাবু নিয়ে গেল। পিতাজি, এ পিতাজি, আরে এ পিতাজি। বিটিয়া, আরে তুই কাঁদছিস কেন? তোর চোখে পানি কেন রে? বল রে বিটিয়া। দেখ না বাবুজি, ওই বাবুজিকে ওই জমিদারের বেটাকে নিয়ে চলে গেছে। ও জমিদার এসেছিল আমাদের ঘরে? হ্যাঁ রে, আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে চলে গেল। তার জন্য তুই চোখে জল ফেলছিস বিটিয়া। শোন বিটিয়া, আমি যে বাঘা সর্দার গভীর জঙ্গলে ঘুরে ঘুরে মধু ভেঙে নিয়ে আসি। আর এই বাঘা সর্দারের নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খাই রে বিটিয়া। তুই একদম চিন্তা করবি না, তোর চোখের জলের দাম আমি ঠিক আদায় করে নেবো। না রে চল বাবুজি, বিটিয়া। বলেছে যে যদি আমরা এখান থেকে না চলে যাই, আমি যদি সম্পর্ক রাখি তাহলে আমাদেরকে তাড়িয়ে দেবে এই জঙ্গল শোন থেকে। বিটিয়া, জমিদার কি তাড়াবে রে? শোন, আমি কথা দিচ্ছি, তোর ভালোবাসাকে তোর হাতে আমি তুলে দেবই বিটিয়া। তুই দিবি চল। বাবুজি। না না, দেখি এখানে আজ আমার জন্মদিন, অনেক মানুষ তারা খাওয়া দাওয়া করছে, একটিবার আমি তাদেরকে ঘুরে ফিরে দেখি। এই বাড়িতে মনে হয় কোনো উৎসব, কত লোক আসছে আর কত লোক যাচ্ছে। আমিও যাই দেখি, যদি পেট ভরে দুটো খেতে পাই বাবুদের বাড়িতে। যাই, বাবুদের বাড়ির ভিতরে আমি একটু এগিয়ে যাই।
আমাকে ছেড়ে তুই কেন চলে এসেছিস বাবা? তোর এই হতভাগিনী মা যে তোর জন্য পাগলের বেশে পথে প্রান্তে তোকে খুঁজে বেড়াচ্ছে বাবা। না পাগলি, তোমার ভুল হচ্ছে। আমি জমিদারের সন্তান, আমি পাগলির সন্তান নয়। এখানে দেখো, আমার জন্মদিনে কত মানুষ আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। তুমি ওখানে বসে কিছু খেয়ে নাও। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি পাগলিনী, পথের ভিখারিনী। এখানে সবাই লাইন ধরে বসে খাওয়া দেখে আমি তাদের দেখে এখানে ঢুকেছি। কিন্তু কিন্তু তোমায় দেখে মনে হলো তুমি বুঝি আমার সে হারিয়ে যাওয়া সন্তান। সেই শিশু অবস্থায় আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি বাবা। তাই তোমায় দেখে মনে হলো তুমিই বুঝি আমার সন্তান। তোমার সন্তান হারিয়ে গেছে? জানো পাগলি, আমি আমার মাকে হারিয়েছি। আজও পর্যন্ত আমি আমার মাকে কোনোদিন দেখিনি, মাকে মা বলে ডাকতে পাইনি। পাগলি, তুমি হচ্ছে সন্তান হারা জননী, আর আমি হচ্ছি মাতা হারা সন্তান। পাগলি, অনেক খুঁজেছ তোমার সন্তানকে, তাই না? তোমার সন্তানকে খুঁজে পাওনি। পাগলি, তোমার মতো এক মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি। এত হতভাগা সন্তান আমি। ছোট্ট থেকে একদিন আমার মাকে আমি মা বলে ডাকতে পারলাম না। আমার মা কোনো দিন আমাকে সে আদর করলো না। পাগলি, আদর করলো না। তুমি আমায় মা বলে ডাকবে বাবা? পাগলি, হ্যাঁ, আমি তোমার মুখ থেকে মার ডাক শুনতে চাই। আমিও কত চেষ্টা করেছি আমার সন্তানের মুখ থেকে মার ডাক শোনার জন্য, কিন্তু আমার সন্তান তো হারিয়ে গেছে। সে তো বোধহয় আর আমাকে কোনোদিন মা বলে ডাকবে না। তুমি আমার প্রাণ ভরে মা বলে ডাকতে পারবে? তুমি আমার ডাকে সাড়া দেবে? বেশ, তোমার মুখ দিয়ে যখন মা ডাক শোনার উচ্চারণ বেরিয়ে এসেছে, আমি কেন বলবো না? ওগো পাগলি, আজ যদি মা বলে তোমাকে ডাকি, মাতৃস্নেহে তুমি আমাকে বন্ধনে রাখবে, আমাকে দূরে সরিয়ে দেবে না, আমার মাথায় হাত বুলিয়ে তুমি ঘুম পাড়িয়ে দেবে। তাই যদি হয়, তাহলে উচ্চ স্বরে তোমাকে মা বলে ডাকছি। বিজয় কুমার, এভাবে কি দেখছি তুমি একটা পথের পাগলিকে মা বলে রেখে সম্বোধন করছো? তোমার লজ্জা করে না? ছি ছি বিজয়, ছি। জমিদারের রক্ত তোমার শিরা উপশিরায় প্রবাহিত বাবা, আর তুমি কি একটা পথের পাগলিকে মা বলে রাখছো? বাবা, একটা পথের পাগলি কি আমাদের মা হতে পারে না? না, পারে না। যাদের পথে জন্ম হয়েছে তাদের পথেই শোভা পায়। তোমার মতো বিজয় কুমারের মুখে তাকে মা বলে ডাকা শোভা পায় না। হলো না বাবা, তোমার মুখ থেকে মা ডাক শুনে আমার এই ভাঙা বুকের মধ্যে তোমাকে জড়িয়ে ধরা হলো না। হ্যাঁ পাগলি, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে এখান থেকে। মেরে লাথি মেরে এখান থেকে বের করে দেবো। যাচ্ছি বাবু, যাচ্ছি। আমি এখানে চলে যাচ্ছি, আমায় আর লাথি মারতে হবে না বাবু। আমি এখান থেকে চলে যাচ্ছি বাবু, চলে যা। আর কখন এখানে আসবি না। যদি কখন আসিস তাহলে মনে রাখিস, জমিদার একটা গুলি খরচ করে তোকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবে। বিজয় কুমার বাবা, দিনের পর দিন তুমি ভুল করছো, আর সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে আমাকে। তাই আমি বলছি, এখনো তুমি সমঝে চলার চেষ্টা করো। মনে করবে তুমি জমিদারের ছেলে, জমিদারের মতো চালচলন হওয়া তোমার উচিত। যারা গরিব, পথের মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের গরিব ঘরে কুড়ে ঘরে শোভা পায়। এই জমিদারের বাড়িতে নয়। তার কখনো কোনোদিন ওই পাগলিকে তুমি মা বলে রাখবে না। মা, সত্যি তো এই পাগলির মুখের পানে তাকিয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে এর সঙ্গে যেন আমার গভীর সম্পর্ক একটা জড়িয়ে আছে। আমার পিতাজি গেছে সেই বাবুজির কাছে দেখা করতে। কি জানি কি হলো, বাবুজি যদি আসে খবর নেই তাহলে খুব ভালো হয়। বাবুজি বলেছে আমার কাছে বাবুজি ফিরে আসবে, কিন্তু কি জানি বাবুজি মনে হয় আর ফিরে আসবে না। কিন্তু আমি ওই রাজবাড়িতে যাব, গিয়ে বাবুজিকে আমি নিজে নিয়ে আসবো।
কেমন আছিস? তোর লেগে ঘুম হচ্ছে না রে? শুনলাম আর চরম করে তোর কথা সারা রাত মনে হচ্ছে তুই আমার আশপাশে ঘুরে বেড়াচ্ছিস। তুই কি আমাকে স্বপ্নে দেখতে পাচ্ছিস সব সময়? হ্যাঁ, তো আমার একটা সংসার বাঁধবো। শোন, তুই আবার এখানে কিসের জন্য এলি বলতো? তুই বুলবুলিকে নিয়ে আমি যাব আমার ঘরে। তোর স্বপ্নে তো আমি বলে এলাম, হ্যাঁ। তুই ওই জন্য তুই আমার কাছে চলে এলি। হ্যাঁ। বেরো হেন্দিকে, নাহলে আমার পিতাজিকে ডাকবো বলে দিচ্ছি। তোর বাপ কোথায় গিয়েছে তো ঠিক নাই, তোকে কে বাঁচাবে তা দেখ। এই ফাসনা, চল চল পিতাজি, এ পিতাজি। এত বড় তোর সাহস, তুই আমার মেয়ের সতীত্ব নষ্ট করতে চাস? বাবা তুই আমার পায়ে দিলে হাগা। বাবা বাগা, তোর মেয়েটা মাথা ঘুরে পড়ে গিয়েছিল, আমি বললাম যে অসুবিধা নাই, আমি মাথা তুলে দিলাম। চুপ কর! তোদের মতন শয়তানকে আমার ভালো করে চেনা আছে। তুই আমার মেয়ের ইজ্জত নিতে গেছিলিস রে। তুই ভালো করে চিনিস তো, এর আগে তোর কটা বউর ইজ্জত নিতে গেছিস? তুই অনেক মেয়ের এই ঝুগলির মতন অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। শুধু তুই নয়, জমিদার বাবু এদের মতন মেয়েকে নিয়ে গেছিস টাকার লোভ দেখে, প্রলোভন দেখে ওই জমিদার বাবুর বাড়িতে। ওদের মতন অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। আজকে তুই কি করতে চাইছিলিস? আমার এই ছোট্ট বড় মেয়েটাকে, তোর মেয়ের বয়সে মেয়েটাকে ইজ্জত নিতে চাইছিলিস? এই তোদের আবার ইজ্জত কি রে? তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে। মেয়ে নিবি? হ্যাঁ। একবার তোর গর্দান থেকে মাথাটা এক কোপে নামিয়ে দেবো। এ পিতাজি, বাবা বাগা, একে একদম ছাড়বি না পিতাজি। বাবা। এই শয়তানটাই আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। শোন, এই শয়তান তোর ভালোবাসাকে কেড়ে নিয়ে গেছে। তুই আমার মেয়ের সতীত্ব নষ্ট করতে চাইছিলিস, হ্যাঁ। তাই তোকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবো না রে শয়তান। এই তোকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবো না। এখনো এ ক্ষমা চা, পিতাজি, তুই ক্ষমা ওকে চা। ধর। ও ঝুগলি, ঝুগলি, তুমি আমার মা, তোমার উপর আমি যে অত্যাচার করতে গিয়েছি, হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করে দাও মা। তাহলে আমাকে ছেড়ে দিবি তো? ঝুমলি, কি বলতে হবে? বল, তুমি আমার মায়ের মতন। ঝুমলি, তুমি আমার বউর মতো। দেখেছিস পিতাজি কি বলছে? আরে বুড়ো, 4 বোঝা কাঠের মধ্যে 2 বোঝা শ্মশানে পৌঁছে গেছে, এখনো তোর স্বভাবটা পরিবর্তন করতে পারলি না? হ্যাঁ, ওই দুবুজা যাবে না। ওই 2 বোঝা কেউ নিয়ে যায়, আমি মাথায় করে নিয়ে যাবো, তোকে শ্মশানে পুড়িয়ে আসবো রে। ক্ষমা চাপ। আমি যে অন্যায় করেছি, বড় ভুল করেছি, কে ডাকছে? দেখছিস পিতাজি, তোর কেমন বাবা পালিয়ে ডাকছে গেছে? রে। ডাকলে মনে হইল না? তুই নিজেকে বড় বুদ্ধিমান মনে করছিস? আরে আমরা জঙ্গলে থাকি, আমরা জঙ্গল সর্দার। তোদের মতন কত শয়তানকে বস করেছি, তোকে বস করতে আর বেশি দেরি নেই। জঙ্গলে বল মা, বল। তুমি আমার মা, তুমি আমাকে ক্ষমা করো। তোর জীবন নষ্ট করতে চাইছিল, তাই এই বুড়োকে আমি ধরছি, তুই একে হত্যা কর। হ্যাঁ পিতাজি, তুই ঠিক করেছিস। ওকে যদি ছেড়ে দিই তাহলে অনেক লোক। মারলে ভালো করলি, মরার আগে বিয়েটা করলি ভালো করলি। চল ঝুলি, আজকে যাবো ওই জমিদার বাবুর বাড়ি। তোর যতদিন সীমন্ত সিন্ধু না হচ্ছে, এদের মতো শয়তানরা তোকে ছিঁড়ে খাবার চেষ্টা করবে। চল আজকে জমিদার বাবু। আর পারছি না ঠাকুর, আর পারছি না। আমার খোকাকে কোথাও খুঁজে পেলাম না। জমিদারের সন্তানকে যদি আমি খোকা বলে সম্বোধন করলাম, তার মুখ থেকেও আমি মা ডাক শুনতে পেলাম না। তবে কি ওই জমিদারের ছেলে আমায় কোনোদিন মা বলে ডাকবে না?
আমি তার মুখ থেকে কি কোনোদিন মা ডাক শুনতে পাবো না ঠাকুর? কোনোদিন কি আমি মা ডাক শুনতে পাবো না? কোনোদিন না। এখানে আমার এই রাধা মাধবের মন্দিরের সামনে তুমি সেই পথের বাগলি না? পথের বাগলি আবার তুমি আমার মন্দিরের সামনে এসেছো, আবার তুমি মনে মনে ভাবছো আমার পুত্রকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। যাও, বেরিয়ে যাও এখান থেকে। বাবু, একটিবার আপনার সন্তানকে আমি দেখতে চাই বাবু, একটিবার তার মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই বাবু। কি এত বড় সাহস তোমার? তুমি আমার সন্তানের মুখে মা ডাক শোনার জন্য এখানে এসেছো? প্রয়োজন হলে তোমাকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো, তবু আমার পুত্রকে করে তোমাকে মা বলে রাখবে না। তুমি যা সামনে এসেছো সে আশা তোমার পূরণ হবে না। তোমাকে আমি গলা টিপে শেষ করে দেব। দাঁড়ান পিতা, ওই পাগলিকে এই মুহূর্তে আপনি শেষ করলে আপনাকে আমি শেষ করে দেব। বিজয়, এই তুমি কি করছো? তোমাকে শিক্ষা দীক্ষা পারদর্শী করেছি আমি তোমার পিতা, আর পিতার বিরুদ্ধে পিস্তল উত্তোলন করেছো তুমি। আমি অস্বীকার করি না যে আপনি আমার পিতা নয়, কিন্তু সেই দিনে আমার সন্দেহ জেগেছিল যখন গলা ধাক্কা দিয়ে না খাইয়ে তাড়িয়ে দিয়েছিলেন। বলুন, ওই পাগলির সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আমার বিজয়, পাগলির সঙ্গে আমার আবার কি সম্পর্ক থাকবে? ও পথের পাগলি আর আমি হচ্ছে জমিদার, আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আছে 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 পিতা, অনেক বড় সম্পর্ক লুকিয়ে আছে যেটা আপনি প্রকাশ করতে চাইছেন না। এই মুহূর্তে যদি না বলেন তাহলে প্রয়োজনে আপনাকে আমি গুলি করে মারবো, পিতা পুত্রের সম্পর্ক থাকবে না। তার আগে আমি জানতে চাই তুমি কি বলতে চাইছো? কি সম্পর্ক থাকতে পারে ওর সঙ্গে আমার? আছে অনেক, আমার মন বলছে ওই পাগলির সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। তোমার কুপুত্র তুমি, তাই তুমি এত বড় কথা বলতে সাহস পাচ্ছ। যদি পুত্র হতে, সুপুত্র হতে, তাহলে কখনো বলতে পারতে না। মনে রাখো, আমি জমিদার, জমিদারের রক্ত তোমার শিরা অবসরায় প্রবাহিত হচ্ছে। ভিখারিনী, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই না, নেই। আর আমি যদি বলি সম্পর্ক আছে, আছে 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 অনেক বড় সম্পর্ক আছে। সেই সম্পর্কের জন্য আজও আমাকে ডুকরে ডুকরে চোখের জল ফেলে বেড়াতে হচ্ছে। আর এই মুহূর্তে যদি আমার চোখের জল আপনি না মুছে দেন তাহলে আপনাকে আমি বাঁচিয়ে রাখবো না, আপনাকে আমি নিজে হাতে গুলি করে মারবো। সাবাস সাবাস পুত্র বিজয়, সাবাস। দুধ কলা দিয়ে এতদিন আমি কাল সাপ পুষেছিলাম, আর কাল সাপ পুষেছিলাম বলেই সে আজকে আমাকে ছবল মারতে চাইছে। বিজয়, এবার আমি বুঝতে পারছি তুমি যদি সত্যি আমার রক্তের সম্পদ হতে, আমার নিজের সন্তান হতে, তাহলে কখনো কোনোদিন আমার বিরুদ্ধে পিস্তল উত্তোলন করতে পারতে না। আমি যদি আপনার সন্তান নয় তাহলে কার না, তুমি আমার সন্তান নাও। পথের মাঝে থেকে কুড়িয়ে এসে নিজের সন্তান স্নেহতেই তোমাকে লালন পালন করেছিলাম। মনে করেছিলাম আমি যেমন চিরদিন মাথা উঁচু করে চলেছি, আমার পুত্র হয়ে তুমি মাথা উঁচু করে চলবে। আজকে তুমি নিজে হাতে পিস্তল উত্তোলন করেছো, তখন আমি বুঝে নিয়েছি যে তুমি যদি আমার নিজের পুত্র হতে তাহলে কখনো পিতার বিরুদ্ধে অস্ত্র তুলতে পারতে না। যাক, শোনো, যার সন্তান তুমি, এতদিন ভুল করে তোমাকে জমিদার বাড়িতে ঠাই দিয়েছিলাম। এই মুহূর্তে পিস্তল ফেলে দিয়ে ওই পাগলিকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। একজন পরিচয় সমাজের মুখে তোমার জারজ, না জারজ, জারজ সন্তান। জমিদার বাবু, তুমি আবার কে? চিনতে পারছেন আমি সেই দুঃখীরাম। হ্যাঁ, আমার রাজ্যের দিন দরিদ্রের প্রজা দুঃখীরাম। তুমি এখানে কেন? আজ আপনি আপনার একমাত্র সন্তানকে জারদ বলে উপহাস করছেন। ও জারদ সন্তান নয় জমিদার বাবু, জারদ সন্তান নয়। তাহলে কার সন্তান? মনে পড়ে এই দুঃখীরামের একমাত্র কন্যা রাজশ্রীকে খাজনার টাকা দিতে পারিনি বলে আপনার লোককে দিয়ে চুলে মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছিলেন আপনার বাগান বাড়িতে। এই সেই রাজশ্রী? এই সেই রাজশ্রী। হ্যাঁ, মনে পড়ে। আজ সে সন্তানের জন্য
পাগলিনীর মতো রাস্তা রাস্তায় কেঁদে বেড়াচ্ছে। আর যাকে জারদ সন্তান বলে উপহাস করছেন, সে জারদ নয়, সে হচ্ছে আপনারই ঔরসজাত সন্তান। দুঃখীরাম, কিন্তু কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব আমার সন্তান? মনে করে দেখুন জমিদার, মনে করে দেখুন, ওই খাজনা টাকা দিতে পারিনি বলে আমার একমাত্র মেয়ে রাজশ্রীকে আপনার লোক দিয়ে আপনার বাগান বাড়িতে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেই আপনারই ঔরসজাত সন্তান। আজ থেকে 18 বছর পূর্বে ওই সন্তানকে আমি আমার একমাত্র মেয়ের কোল থেকে লুকিয়ে চুরি করে নিয়ে গেছিলাম, আর নিয়ে ওই আপনারই রাধা মাধব মন্দিরে আমি ফেলে এসেছি। মনে করে দেখুন জমিদার বাবু, দেখুন। হ্যাঁ, মনে পড়েছে। 18 বছর পূর্বে ওই মন্দির থেকে আমি ওকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। তাহলে ওই সন্তানকে তুমি রেখে গিয়েছিলে? আমি রেখে গেছিলাম। তাহলে ও কি রাজশ্রীর গর্ভজাত সন্তান? রাজশ্রীর গর্ভজাত সন্তান। বাবা, তাহলে আমার সন্তানকে তুমি চুরি করেছিলে বাবা? আমার সন্তানের জন্য আমি পথে প্রান্তে পাগলিনী নেই কত ঘুরেছি, আমার সন্তানকে খুঁজেছি। বলো বাবা, বলো, তাহলে এই বিজয় কি আমারই গর্ভজাত সন্তান? তোমার গর্ভজাত সন্তান? হ্যাঁ। মানে আমার ঔরসজাত সন্তান? হ্যাঁ জমিদার বাবু। সত্যি ও আমার রক্তের সম্পদ? এতদিন তাহলে আমি ভুল ভেবেছিলাম। আমি মনে মনে ভাবতাম ও আমার সন্তান নয়, পরের সন্তানকে লালন পালন করছি আমি। তাহলে ও আমার নিজেরই সন্তান। ওরে বিজয়, ওরে বিজয়, কাছে আই, কাছে আই বাবা, কাছে আই। আর একটিবার আমাকে ওই মিষ্টি কণ্ঠে বাবা বলে রেখে আমার হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে দে খোকা, জুড়িয়ে দে। হ্যাঁ, আমি তোর বাবা, তুই যে আমার সন্তান। ওরে বাবা, আজ আজ আমি তোর সমস্ত মনের আশা পূরণ করবো বিজয়। বাবা, যেদিন হাজার হাজার মানুষ আমার জন্মদিনে খাচ্ছিল, আর এই পাগলি খাবার না খেয়ে আমার মুখের পানে তাকিয়ে শুধু বাছা বাছা বাবা বাবা বলে যখন চিৎকার করছিল, তখনই আমার সন্দেহ জেগেছিল। তাই তো এই সম্পর্কের কথাটা জানার জন্য আমি পিতার মুখে পিস্তল তুলে ধরেছিলাম। আমি কি আমার মাকে মা বলে ডাকবো? ওরে বিজয়, আমি যখন বাবার ডাক শুনেছি তখন তুই কেন ফিরে পাবি না তোর মাকে? নিশ্চয় নিশ্চয় আজ এই সুমধুর দিনে তাকে মা বলে ডেকে তোর মনের জ্বালা জুড়িয়ে নে। মা, খোকা, তুমি আমায় দূরে সরিয়ে দিও না মা গো। খোকা, আয় বাবা, আমার এই ভাঙা বুকে আয়। মা, আমি কতদিন তোর মুখ থেকে মা ডাক শোনার জন্য উদ্গ্রীব হয়েছিলাম বাবা। মা, খোকা, মা, খোকা, মা। খোকা। শোনো রাজশ্রী, আজ তুমি মনে করো না যে বিজয়ের মালা গলায় পরে জয় লাভ করে তুমি এখান থেকে ফিরে যাবে। ফিরে যেতে তোমাকে আমি দেব না। পিতা, পিতা, অনেক অপরাধ তুমি করেছো, অনেক অন্যায় তুমি করেছো। আমার পুত্রকে তুমি কাছে পেয়ে মনে মনে ভাবছো তুমি সবকিছু জয় লাভ করেছো, তাই না? না, জয়ী তোমাকে আমি হতে দেব না। জমিদার সুজয় রায় চৌধুরী কখনো কোনোদিন কারো কাছে পরাজিত হয়নি, আর আজ থেকে এই মুহূর্তে পরাজিত হবে না। তাই এই মুহূর্তে নিজেই জয় লাভ করার জন্য কি করবো জানো বিজয়? যাকে তুমি মা বলে রেখেছো তার সীমন্তে সিঁদুর তুলে দিয়ে ওকে আমার গৃহলক্ষ্মী করে ঘরে নিয়ে যাবো। কিন্তু সিঁদুর, সিঁদুর কোথায় পায়? এক চিলতে সিঁদুর কে? এই দেখ, সিঁদুর এনেছি আমি। কোথা থেকে নিয়ে এলে তুমি? এটা ওই মায়ের মন্দির থেকে আসছিলাম, তো পুজো করে ওই সিঁদুর এনেছি, মায়ের পায়ের সিঁদুর রে। তাই বুঝি? তাহলে দাও, আর দেরি করো না, দাও ওই সিঁদুরটা আমার হাতে তুলে দাও। ওই সিঁদুরটা আজ আমার বড় প্রয়োজন। দেখছো না শূন্য শীতেতে দাঁড়িয়ে আছে আমার ঘরের লক্ষ্মী। একদিন ওকে অবহেলা করেছিলাম, তিরস্কার করেছিলাম, লাথি মেরে কুকুরের মতো বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। আমি চিরদিন মনে করতাম নারী হচ্ছে ভোগের সামগ্রী। কখনো ভাবিনি যে নারীরা ঘরের লক্ষ্মীও হতে পারে। তাই আজকে মিষ্টি মধুর দিনে ওই গৃহলক্ষ্মীকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে চায়। জমিদার বাবু, শুধু রাজেশ্বরী মাথায় সেমন্ত সিঁদুর তুললে হবে না জমিদার বাবু।
আমার মেয়েটা কি পানের জলে ভেসে এসেছে জমিদার বাবু? তোদের খেয়াল খুশির মতো যারা যা খুশি তাই করবি, আর আমার মেয়ে ঝুগলি কি চোখের জল ফেলাবে? বাঘা সর্দার, তার মানে তোমার একমাত্র মেয়ে সে কি চাই? সে যে বিজয়কে বড় ভালোবাসে জমিদার। বিজয় কুমার, বিজয়ও জমিদার আমি আশা করব তুমি সত্যি কথা বলবে, কখনো পিতার সামনে মিথ্যা কথা বলবে না। বলো তো, সত্যি কি জঙ্গলি সর্দারের একমাত্র মেয়ে ঝুমলিকে দি তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো? হ্যাঁ পিতা, আমি তাকে বড় ভালোবাসি। তাহলে অঙ্গীকার করো, প্রতিজ্ঞাবদ্ধ হও, জীবনে কখনো কোনোদিন যতই ঝড় ঝঞ্ঝা আসুক কখনো জঙ্গলির মেয়ে বলে ওকে উপহাস করে দূরে সরিয়ে না দেবে পিতা, না। না, আমি কোনোদিনই তাকে আমি ভুলে যাব না, তাকে দূরে সরিয়ে দেব না। তাই যদি হয় তাহলে আজ এই সুমধুর দিনে শুধু আমি একা নয়, এই শীতের সিঁদুর তুমিও পরিয়ে দেবে। নাও এই সিঁদুর ঝুমলির সীমন্তে পরিয়ে দাও, ওকে আমি পুত্রবধূ স্বীকৃতি দিয়ে বরণ করে ঘরে তুলে নেব। এসো রাজশ্রী, আজ আমিও তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দেব। আর এসো ঝুমলি, তোমার শূন্য স্মৃতি পূরণ করবে আমার পুত্র। বিজয়, আমার কাজ শেষ। দীর্ঘদিন ধরে মনে মনে ভেবেছিলাম আমার পিতৃপুরুষ আমাকে জমিদার স্টেট দান করে গেছে, এর উত্তরাধিকার হবে আমার একমাত্র পুত্র বিজয়। আজ সেই শুভ দিন এসেছে, সেই শুভ দিন, তাই এই জমিদার স্টেটের দায়িত্ব আমি তোমার হাতে সমর্পণ করলাম। তুমি প্রজাদের দেখবে আমি যা করেছি তুমি যেন তা করো না। আমি গরিবদের ঘৃণা করেছি, অবহেলা করেছি, নারীদের লাঞ্ছনা দিয়েছি, তিরস্কার দিয়েছি, তুমি যেন তা কখনো করবে না। নারীদের মা বলে রেখে সম্বোধন করবে, আর গরিবদের আপন জন বলে কাছে টেনে নেবে। এতে যে কত বড় শান্তি পাওয়া যায় আজ আমি বুঝতে পারছি। কথাটা বিজয়, গরিবের চোখে জল কোনোদিন ঝরাবে না তুমি? বেশ পিতা, আমি কথা দিলাম প্রত্যেকটা গরিবকে আমি বুকে আঁকড়িয়ে ধরে বেঁচে থাকবো, কোনোদিন কাউকে কোনোদিন আঘাত দেবো না, চোখের জল ঝরাবো না। এই তো আমার পুত্র বিজয়ের মতো কথা। দুঃখীরাম, না, আজ জমিদার বলে নয়, জমিদার বলে তুমি আমার কাছে আসবে না। তুমি আজ থেকে আমার আপনজন, অতি আপনজন। বাঘা সর্দার, জঙ্গলে তোমার থাকা চলবে না, তোমার দল বল নিয়ে তুমি আজ থেকে আমার এই বাঘা এই বাড়িতে থাকবে। সকলে মিলে আমরা নিজের মতো করেই থাকবো। আর তোমাদের সকলকে এই দায়িত্ব তুলে দিয়ে আমি চিরদিনের মধ্যে চলে যাব কাশীধামে। জানো দুঃখীরাম, আজকে জয়লাভ তুমি করতে পারোনি, জয়লাভ করতে পারলি বাঘা সর্দার ঝুমলি, জয়লাভ করতে পারলি পুত্র বিজয়, আর আমিও জয়লাভ করতে পারিনি। আজ এই দিনে জয়লাভ কে করেছে জানো? আমার লক্ষ্মী রাজশ্রী। আজ থেকে গৃহের লক্ষ্মী আমার, তাই জয়ধ্বনি দিতে হলে রাজশ্রী জয়ধ্বনি দিতে হবে। সকলে মিলে চিৎকার করে বলো, জমিদার বাবুর ভুল ভাঙার জন্য এতদিন পর আজ লক্ষ্মী এলো ঘরে।